তাপ ও কার্যের বৈশিষ্ট্য। নাম্বার 1, তাপ বা কার্যের স্থানান্তর কেবল সিস্টেমের পরিসীমাতে ঘটে, অর্থাৎ এই যে সিস্টেম থেকে পরিবেশে তাপ স্থানান্তর হয় অথবা পরিবেশ থেকে সিস্টেমে তাপ স্থানান্তর হয়, এটা কোথায় ঘটে? এটা সিস্টেমের পরিসীমার মধ্যে দিয়ে ঘটে। নাম্বার 2, তাপ ও কার্য হলো চলমান শক্তি। সিস্টেম বা পরিবেশের অবস্থার পরিবর্তনের সময় সিস্টেমের সীমানাতে এদের আবির্ভাব ঘটে এবং সিস্টেমের সীমানার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, চলমান শক্তি হলো তাপ ও কার্য। এই যে শক্তি হয় দুই প্রকারের, এক হচ্ছে সঞ্চিত শক্তি, দুই চলমান শক্তি। সঞ্চিত শক্তি হলো পদার্থের নিজস্ব ধর্ম, যেটা পদার্থের কোনো স্থির বস্তুর মধ্যে থাকে, ঠিক আছে। কিন্তু চলমান শক্তি কিন্তু কোনো স্থির বস্তুর মধ্যে থাকে না। এটি কখন উদ্ভূত হয়? যখন ওই সিস্টেমটার, ওই বস্তুটার স্থান পরিবর্তন বা অবস্থার পরিবর্তন হয়। খেয়াল করো, তাপ ও কার্য কিন্তু কোনো স্থির বস্তুর মধ্যে থাকে না। সিস্টেম বা পরিবেশের অবস্থার পরিবর্তনের সময় সিস্টেমের সীমানাতে এদের আবির্ভাব ঘটে এবং সিস্টেমের সীমানার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। মনে রাখতে হবে, অবস্থার পরিবর্তনের পূর্বে বা পরে তাপ বা কার্যের কোনো অস্তিত্ব থাকে না। সুতরাং তাপ আর কার্য সিস্টেমে সঞ্চিত থাকে না, তাই এগুলো সিস্টেমের ধর্ম নয়। কারণ চলমান শক্তি যেহেতু সিস্টেমের ধর্ম নয়, তাহলে তাপ আর কার্য সিস্টেমের ধর্ম নয়। নাম্বার 3, তাপের প্রবাহ সর্বদা উচ্চ থেকে নিম্ন উষ্ণতার অঞ্চলে ঘটে থাকে। আমরা তো এটা আগেও জেনেছি যে তাপ কিন্তু সর্বদা বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে প্রবাহিত হয়। নাম্বার 4, কার্য সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত হতে পারে, আবার পরিবেশ কর্তৃক সিস্টেমের উপরও সম্পাদিত হতে পারে। এর অর্থ হচ্ছে সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করতে পারে, আবার পরিবেশও সিস্টেমের উপর কার্য সম্পাদন করতে পারে। নাম্বার 5, পরিবেশ থেকে সিস্টেমে তাপের প্রবাহ হলে সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি ঘটে, অপরদিকে সিস্টেম থেকে পরিবেশে তাপের প্রবাহ হলে সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস ঘটে। এর পরবর্তীতে আমরা আন্তঃশক্তি সম্পর্কে বা ইন্টারনাল এনার্জি সম্পর্কে বিস্তারিত জানবো, তো আপাতত এটাই মনে রাখো। তারপর দেখো নাম্বার 6, সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কার্য সম্পাদিত হলে সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস ঘটে, অপরদিকে পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কার্য সম্পাদিত হলে সিস্টেমের আন্তঃশক্তির বৃদ্ধি ঘটে। নাম্বার 7, তাপ ও কার্য সিস্টেমের অবস্থার আপেক্ষক নয়, তাই এদেরকে পথ নির্ভরশীল রাশি বলা হয়। এখান থেকে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে অবস্থার আপেক্ষক কাকে বলে এবং পথ নির্ভরশীল রাশি কাকে বলে। তো চলো জেনে নেওয়া যাক যে কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন কাকে বলে। সংজ্ঞায় বলা হচ্ছে যে তাপগতীয় সিস্টেমের কোনো মুহূর্তে যেসব ধর্ম বা চলরাশির মান ওই মুহূর্তে কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, কিন্তু কিভাবে সিস্টেমটি তার বর্তমান অবস্থা অর্জন করেছে তার উপর নির্ভর করে না, তাদেরকে সিস্টেমের অবস্থার অপেক্ষক বলে। চলো এবার ব্যাপারটা বুঝে নেওয়া যাক। দেখো পিকচারে সাপোজ ধরে নাও একটা সিস্টেম নাম্বার 1 পয়েন্ট থেকে নাম্বার 2 পয়েন্টে গেল, মানে তার অবস্থার পরিবর্তন হলো। এখন ধরো সিস্টেমটা দুটো পথে নাম্বার 2তে যেতে পারে, সি নাম্বার পথে এবং ডি নাম্বার পথে। এখন যেসব ধর্ম বা চলরাশির মান কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, মানে 1 আর 2 এর উপর, মানে যে প্রাথমিক অবস্থান আর যে অন্তিম অবস্থানের উপর নির্ভর করে, কিন্তু কিভাবে সিস্টেমটি তার বর্তমান অবস্থা অর্জন করেছে, তার মানে কোন পথে গেছে নাম্বার 2তে, মানে অন্তিম অবস্থায় কোন পথে গেছে, সি নাম্বার পথে নাকি ডি নাম্বার পথে, তার উপর নির্ভর করে না। তাদেরকে সিস্টেমের অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন বলে। যেমন তাপগতীয় সিস্টেমের চাপ, আয়তন, উষ্ণতা, আন্তঃশক্তি, এনথ্যালপি, এনট্রপি, গিবস মুক্ত শক্তি, এগুলো সবই হলো সিস্টেমের অবস্থার অপেক্ষক। এরপর দেখো পথ নির্ভরশীল রাশি বা পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস কাদের বলে? যেসব রাশি সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে না, কিন্তু কিভাবে সিস্টেমটি তার বর্তমান অবস্থা অর্জন করেছে তার উপর নির্ভর করে, তাদেরকে পথ নির্ভরশীল রাশি বলে। মানে আগেরটা ঠিক উল্টো। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে রাশিগুলো এই 1-2 এর উপর নির্ভর করে না, মানে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে না, তবে কিভাবে সেই অন্তিম অবস্থাটা অর্জন হয়েছে যে পথে হয়েছে তার উপর কিন্তু নির্ভর করে। এবার যেটা আমরা আগেই জেনেছি যে তাপ ও কার্য সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়, কারণ কোনো প্রক্রিয়ায় তাপের পরিবর্তন অথবা
সিস্টেম বা পরিবেশ কর্তৃক কৃত কার্য কোন পথে সম্পন্ন করা হয়েছে তার উপর নির্ভর করে। তাই তাপ ও কার্য হলো পথ নির্ভরশীল রাশি। যেহেতু এই তাপ আর কার্য পথের উপর নির্ভরশীল, তাই তাপ ও কার্য হলো পথ নির্ভরশীল রাশি। এবং এখানে আরেকটি বিষয় মনে রাখবে, সেটি হলো প্রক্রিয়ার শুরুর আগে এবং প্রক্রিয়ার শেষে তাপ ও কাজের কোনো অস্তিত্ব নেই, তাই এদের ক্ষেত্রে ডেল্টা কিউ বা ডেল্টা ডাব্লিউ লেখা যায় না। দেখো ডেল্টা মানে কি, ডেল্টা হচ্ছে কোনো সিস্টেমের যে কোনো ধর্মের সঙ্গে সিস্টেমের যে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থার পার্থক্য। তাহলে বুঝতে পারছো যে ডেল্টার ক্ষেত্রে কিন্তু কোনো সিস্টেমের প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান নির্ভর করে, কিন্তু তাপ ও কার্যের ক্ষেত্রে কিন্তু সেটি নির্ভর করে না, তাই ডেল্টা লেখা যাবে না। এখানে স্মল কিউ হলো তাপের প্রতীক আর স্মল ডাব্লিউ হলো কার্যের প্রতীক। চলো এবার আমরা জানবো তাপগতিবিদ্যায় তাপ ও কার্যের চিহ্ন। যেটা আমি একটু আগেই বললাম যে তাপের চিহ্ন মানে তাপের পরিমাণকে স্মল কিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং কার্যকে স্মল ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা ইউপ্যাক নিয়ম অনুযায়ী তাপের এবং কার্যের চিহ্ন সম্পর্কে একটু জেনে নেব। দেখো খুব ইজি। তাপের চিহ্ন কি বলছে, সিস্টেম কর্তৃক তাপ শোষিত হলে কিউ হয়ে যায় ধনাত্মক আর সিস্টেম কর্তৃক তাপ বর্জিত হলে কিউ হয়ে যায় ঋণাত্মক। এর মানে কি, পাশের চিত্রে লক্ষ্য করো, 10 ক্যালোরি তাপ শোষণ হচ্ছে, মানে সিস্টেম কর্তৃক 10 ক্যালোরি তাপ শোষণ হচ্ছে, তাই জন্য এখানে হয়ে গেল +10 ক্যালোরি। যেহেতু এখানে তাপ শোষণ হচ্ছে সিস্টেম কর্তৃক, তাই জন্য ধনাত্মক হলো। ঠিক দেখো পরের ক্ষেত্রে কি হচ্ছে, 10 ক্যালোরি তাপ বর্জিত হচ্ছে, মানে সিস্টেম 10 ক্যালোরি তাপ বর্জন করছে, তাই এখানে -10 ক্যালোরি, মানে ঋণাত্মক হলো কিউ এর মান, যেহেতু সিস্টেম কর্তৃক তাপ বর্জন হচ্ছে। ঠিক একইভাবে ইউপ্যাক নিয়ম অনুযায়ী কার্যের চিহ্ন যদি বলা যায়, তাহলে সিস্টেম কর্তৃক কার্য সম্পাদিত হলে ডাব্লিউ ইজ হয়ে যায় ঋণাত্মক এবং সিস্টেমের ওপর কার্য সম্পাদিত হলে ডাব্লিউ ইজ হয়ে যায় ধনাত্মক। যেমন পিকচারে লক্ষ্য করো, প্রথম ক্ষেত্রে কি বলছে, 10 কিলো জুল কার্য সম্পাদন হচ্ছে, কিন্তু কে কার ওপর কার্য সম্পাদন করছে, পরিবেশ সিস্টেমের ওপর কার্য সম্পাদন করছে, তার মানে সিস্টেমের ওপর কার্য সম্পাদিত হচ্ছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, মান ধনাত্মক হয়ে যাবে, তার মানে এখানে হয়ে গেল +10 কিলো জুল। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে 10 কিলো জুল কার্য সম্পাদন হচ্ছে, কিন্তু কে কার ওপর করছে, সিস্টেম পরিবেশের ওপর করছে, অর্থাৎ সিস্টেম কর্তৃক কার্য সম্পাদিত হচ্ছে, তাহলে এক্ষেত্রে ডাব্লিউ এর মান হয়ে যাবে ঋণাত্মক, মানে -10 কিলো জুল। নেক্সট আমরা জানবো তাপ ও কার্যের একক। দেখো তাপের একক কি, তাপের চিরাচরিত একক হলো ক্যালোরি, আর এসআইতে তাপের একক হলো জুল। আর কার্যের একক, কার্যের চিরাচরিত একক হলো আর্গ, আমরা জানি 1 আর্গ ইজ ইকুয়াল টু 1 ডাইন সেন্টিমিটার, এবং এসআইতে কার্যের একক হলো জুল, আর সম্পর্কটা কি, 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন মিটার ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ।